সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাইলস্টোন কলেজ রসায়ন বিভাগের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি রিপন চন্দ্র সরকার, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। এই বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য সবসময় ভিড় এড়িয়ে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, পারতপক্ষে ঘরের বাহির হবে না, তাতেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা পড়ব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের কিছু বিষয় নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব আয়নিক গুণফল। আয়নিক গুণফল বলতে কি বোঝায় আমরা জেনে নেই। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের উপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। একে কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। আইপি আয়নিক প্রোডাক্টকে বোঝায়। যেমন সোডিয়াম সালফেট একটি লবণ, এটি বিয়োজিত হয়ে দুইটি সোডিয়াম প্লাস আয়ন তৈরি করলো এবং একটি সালফেট আয়ন তৈরি করলো। এর কেআইপি হবে সোডিয়াম প্লাস থার্ড ব্র্যাকেট, মানে সোডিয়াম প্লাসের মোলার ঘনমাত্রা বামে 2 থাকায় এর সহগকে ঘাতে উন্নীত করা হয়েছে, আর সালফেট আয়নের মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বুঝিয়েছি, এটি হবে এর কেআইপি। এবার আমরা জানবো দ্রাব্যতা গুণফল বলতে কি বোঝায়। এই ক্ষেত্রে লবণটিকে স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে, দ্রবণটিকে সম্পৃক্ত দ্রবণ হতে হবে। তাহলে দাঁড়াচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের উপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলা হয়। একে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। এসপি বোঝায় সলিবিলিটি প্রোডাক্ট। এখানে একটি লবণ বিয়োজিত হয়েছে PbCl2, এটি দ্রবীভূত হয়ে বিয়োজিত হয়ে lead 2+ এবং 2টি Cl- আয়ন তৈরি করেছে। এর কেএসপি হবে Pb2+ থার্ড ব্র্যাকেট, মানে Pb2+ এর মোলার ঘনমাত্রা ইনটু Cl- থার্ড ব্র্যাকেট স্কয়ার। থার্ড ব্র্যাকেট ঘনমাত্রাকে বোঝায় এবং বামে 2 থাকায় সহগটিকে পাওয়ারে বা ঘাতে উন্নীত করা হয়েছে। আরো কয়েকটি স্বল্প দ্রবণীয় লবণের উদাহরণ যদি আমরা জানি, AgCl, Ag2SO4 সিলভার সালফেট, তারপরে PbCl2 আমরা লিখলাম, তারপরে আছে কপার সালফাইড, জিঙ্ক সালফাইড, তারপরে আছে ক্যালসিয়াম কার্বনেট। এগুলো স্বল্প দ্রবণীয় লবণ। এখন আসো দ্রাব্যতা গুণফল নীতিতে। দ্রাব্যতা গুণফল নীতির ক্ষেত্রে আমাদের দেখতে হবে কেআইপি এবং কেএসপির মান। যদি কোনো কারণে কেআইপির মান কেএসপি থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, দ্রবণে অদক্ষেপ পড়বে, নিচে তলানি পড়বে। যদি কেআইপি স্মলার দেন কেএসপি হয়, যদি কেআইপির মানটি কেএসপি থেকে ছোট হয় তাহলে দ্রবণটি হবে অসম্পৃক্ত দ্রবণ। এবং কেআইপি আর কেএসপি যদি সমান হয় তাহলে দ্রবণটি হবে সম্পৃক্ত দ্রবণ। এই নীতিটিকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে সাবান তৈরি করা বা আরো কিছু অদক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে এর প্রয়োগ পাওয়া যায়, এর প্রয়োগ দেখা যায়। তো আমরা সহজেই বুঝতে পারবো, যখন আমরা ম্যাথ করব তখন আমরা দেখব যে যদি কেআইপির মানটা বের করার পরে এটা কেএসপি থেকে বড় হয় তাহলেই কেবল অদক্ষেপ পড়বে, অন্যথায় অদক্ষেপ পড়বে না। সুতরাং যদি কারো কেএসপি দেয়া থাকে তখন আমরা কেআইপি বের করব, তাতে আমরা তুলনা করে বুঝতে পারবো অদক্ষেপ পড়লো কি পড়লো না, পড়বে কি পড়বে না। এখন আমরা দেখে নিই সম আয়ন ও সমায়ন প্রভাব বলতে কি বোঝায়। খেয়াল করো, যদি দুইটি তড়িৎ বিশ্লেষ্য বা লবণ একত্রে দেওয়া হয়, দেখো এ থেকে যদি একই ধরনের আয়ন পাওয়া যায়, যেমন এখানে ক্লোরাইড আয়ন, আবার সিলভার ক্লোরাইড আরেকটি লবণ, এটি স্বল্প দ্রবণীয় লবণ, তাই সিলভার প্লাস এবং ক্লোরাইড মাইনাস, ক্লোরাইড আয়ন পাওয়া গেছে। দুইটা লবণ থেকেই, দুইটা তড়িৎ বিশ্লেষ্য থেকেই একটা কমন আয়ন ক্লোরাইড আয়ন পাওয়া গেছে। তাই এখানে ক্লোরাইড আয়নটি হলো কমন আয়ন বা সমায়ন। তাহলে আমরা বলতে পারি যে যদি দুইটি তড়িৎ বিশ্লেষ্য থেকে একই আয়ন
উৎপন্ন হয় তবে তাকে বলা হবে সম-আয়ন। এখন আমরা আসছি সম-আয়ন প্রভাব সম্পর্কে। এরূপ সম-আয়নযুক্ত দুটি যৌগ যখন একত্রে দ্রবীভূত হয় তখন অধিক তড়িৎ বিশ্লেষ্য যেই যৌগটি তার প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যৌগটির বিয়োজন আরো হ্রাস পায়, অর্থাৎ দ্রাব্যতা আরো হ্রাস পায়। এই ব্যাপারটিকে সম-আয়ন প্রভাব বলা হয়। সম-আয়ন প্রভাবের ক্ষেত্রে আমরা দেখি যে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ থেকে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডটাকে কেলাসিত করতে চাই তখন যখন এর সাথে HCl যোগ করা হয় তখন HCl থেকে অতিরিক্ত Cl- আয়ন তৈরি হয়, ফলে সেই Cl- আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাতে এর দ্রাব্যতা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায়, ফলে এটি অধঃক্ষিপ্ত হয়। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যা নাম্বার 1, এতে বলা হয়েছে 50 মিলিলিটার 6 × 10⁻⁴ m জিঙ্ক সালফেট দ্রবণের সাথে 40 মিলিলিটার 0.05 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে কোনো অধঃক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে দেখাও। তাতে বলা হয়েছে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল KSP সমান 1 × 10⁻17। তো আমরা দ্রাব্যতা গুণফল নীতির ক্ষেত্রে দেখেছি যে KSP এর মান যদি KIP এর থেকে ছোট হয়, মানে KIP যদি কোনো কারণে KSP থেকে বড় হয় তাহলে অধঃক্ষেপ পড়বে, আর যদি KSP বড় হয় KIP ছোট হয় তাহলে অধঃক্ষেপ পড়বে না, অসম্পৃক্ত দ্রবণ থেকে যাবে। তাহলে আমরা KIP এর মান বের করব, কারটা বের করব, যার KSP দেয়া আছে তার KIP বের করে দেখব, যদি বড় হয় তাহলে অধঃক্ষেপ পড়বে, যদি না হয় তাহলে পড়বে না। তাহলে আমরা দেখে নেই, প্রথমে জিঙ্ক সালফেট এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটো যোগ করি তাহলে এখানে তৈরি হবে সোডিয়াম সালফেট Na2SO4, যেহেতু সোডিয়াম দুইটা লাগলো আমি 2 দিলাম, আর এখানে জিঙ্ক হাইড্রোক্সাইড দুইটা হলো। তাহলে এই যৌগটার ক্ষেত্রে জিঙ্ক হাইড্রোক্সাইড যে যৌগটা দেয়া আছে এই যৌগটার ক্ষেত্রে আমরা KIP এর মান বের করব। প্রথমে ভিন্ন ভিন্ন পাত্রে যখন ছিল তখন তাদের আয়তন ভিন্ন ছিল, ঘনমাত্রা একরকম ছিল। পরে যখন এটাকে একসাথ করা হয়েছে তখন আয়তন চেঞ্জ হওয়ার সাথে সাথে ঘনমাত্রাও যেহেতু চেঞ্জ হয়েছে, তাই আমরা প্রথম পাত্রে যে জিঙ্ক সালফেট আছে তার থেকে দেখবো যে জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত হয়েছে, আর পরের পাত্রে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তার থেকে দেখবো যে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা কত হয়েছে। প্রথমে দেখো জিঙ্ক সালফেট ভেঙে তৈরি হবে জিঙ্ক 2+ সালফেট 2-। এখানে আমার জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা দরকার। তা আমরা জানি V1S1 = V2S2। দেখো এখানে মিশ্রণের পূর্বে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা S1 = হবে 6.0 × 10⁻⁴ m। মিশ্রণের পূর্বে জিঙ্ক 2+ এর আয়তন একই, V1 = 50 ml। মিশ্রণের মোট আয়তন V2 = 50 + 40 ml 90 ml। তখন এই মিশ্রণে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা S2 = what? তো আমরা দেখব এখান থেকে S2 = V1S1 / V2। V1 এর মান জানি আমি 50, S1 এর মান 6 × 10⁻⁴ আর V2 এর মান 90। এই মান বসানোর পরে এখানে পাবো আমরা 3.33 10⁻⁴ m। আবার এর পরের যে যৌগটা আছে সেই পরের যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি, আবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে
যদি আমরা দেখি NaOH, এই যৌগ যখন বিয়োজিত হবে তখন এখানে তৈরি হবে Na+ আর OH-। এইখান থেকে আমার OH কে দরকার। তাহলে মিশ্রণের পূর্বে দেখো এখানে OH- এর ঘনমাত্রা, OH- এর ঘনমাত্রা দেওয়া আছে 0.05 m। আর মিশ্রণের পূর্বে এই যে OH- এর আয়তন V1 যেটা সেটা দেওয়া আছে তোমার দেখো 40 মিলিলিটার, এখানে 40 মিলিলিটার। আর মিশ্রণের মোট আয়তন এত। আর মিশ্রণের পরে OH- এর ঘনমাত্রা H2 কত হবে সেটা আমরা জানতে চাই। তাহলে এখানে আমরা জানি, সেই সূত্রটাই আমরা ব্যবহার করছি। শর্টকাট করা যায়, V1S1 V2S2। এখানে S2 সমান হবে V1S1 বাই V2। তাহলে V1 এর মান কত? 40, S1 এর মান কত? 0.05, V2 এর মান কত? 90। ওভারঅল এটার মান আসতেছে 0.0222 m। এখান থেকে আমরা হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রাটা কত হবে মিশ্রণে সেটাও জানলাম। এখন যেহেতু KSP এর মান দেওয়া আছে জিঙ্ক হাইড্রোক্সাইডের KSP এর মান দেওয়া থাকার কারণে আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের বিয়োজনটা দেখব। জিঙ্ক হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে জিঙ্ক 2+ হলো আর দুইটা OH- হলো। এখানে আমরা KIP নির্ণয় করব, তাতে জিঙ্ক 2+ ইনটু হবে OH- স্কয়ার। এই জিঙ্ক 2+ এর ঘনমাত্রা আমরা নির্ণয় করে এসেছি, সেটা কত ছিল? 3.33 10⁻⁻⁴। আর এটার ঘনমাত্রা আমরা বের করেছি 0.0222। এটার যদি স্কয়ার করি তাহলে এখানে মান আসবে 1.641 × 10⁻⁷। এটা KIP এর মান। আর দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার KSP সমান 1 × 10⁻⁷। তো আমরা KIP পাইলাম 1.641 × 10⁻⁷, আর KSP দেওয়া ছিল 1 × 10⁻⁷। আমরা জানি পাওয়ার হিসাবে মাইনাস মান যত বড় থাকবে মানটা তত ছোট হবে। তাহলে KIP এর তুলনায় KSP টা ছোট, তার মানে KIP টা বড়। তাহলে KIP গ্রেটার দেন KSP, তাই Zn OH2 এর অদক্ষেপ পড়বে। দিস ইজ आंसर। গাণিতিক সমস্যা নাম্বার 2 এ খেয়াল করো, বলা আছে সমায়তনের 0.1 মোলার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে 0.2 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়েছে, তাতে কোনো অদক্ষেপ পড়বে কিনা। এখানে দেওয়া আছে সিলভার ক্লোরাইডের দ্রব্যতা গুণফল 1.8 10⁻10 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। তাহলে যেহেতু এর দ্রব্যতা গুণফল দেওয়া আছে, তাহলে এর KIP বের করব। তাতে দেখব যে এটা এর দ্রব্যতা গুণফল থেকে কম না বেশি। প্রথমে দেখি যে দুইটা দ্রবণ যদি একত্রে যোগ করা হয় তাহলে কি বিক্রিয়াটা হয়। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সাথে সিলভার নাইট্রেট যোগ করা হলে অ্যালুমিনিয়ামের সাথে চলে যাবে নাইট্রেট, আর সিলভারের সাথে চলে যাবে ক্লোরাইড। তাহলে এখানে বামে যদি আমরা 3 দেই, এইখানে বামে 3 দিলে সমতা হলো। এখন সিলভার ক্লোরাইড যৌগের মধ্যে সিলভার আয়ন এসেছে সিলভার নাইট্রেট থেকে, আর ক্লোরাইড আয়ন এসেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে। যেহেতু ঘনমাত্রা চেঞ্জ হবে তাই আমরা দেখে নিই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3Cl-, এখান থেকে আমার Cl- এর ঘনমাত্রাটা দরকার। তাহলে আমরা জানি
V1S1 ইকুয়াল টু V2S2। দেখো এখানে মিশ্রণের পূর্বে Cl এর আয়তন V1 সমান V ধরে নিলাম। তারপরে মিশ্রণের পূর্বে Cl এর ঘনমাত্রা S1 সমান 0.1 ইন্টু 0.3 m, কারণ এখান থেকে 3টা Cl তৈরি হয়েছে, তাই 3 গুণ হবে ঘনমাত্রাটা মিশ্রণের পূর্বেই। মিশ্রণের আয়তন V2 ইকুয়াল টু V প্লাস V সমায়তন 2V। মিশ্রণে Cl এর ঘনমাত্রা S2 ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে S2 ইকুয়াল টু হবে V1S1 বাই V2। V1 এর মান V, S1 এর মান 0.3 আর V2 এর মান 2V। তাহলে এখানে আসবে 0.15 m। অনুরূপভাবে যদি আমরা পরের যে যৌগটা সিলভার নাইট্রেট, তার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখা যাবে এখানে আমরা এই অংশটা জাস্ট মুছে নিচ্ছি, ক্লোরাইডটা মানগুলো পরে লিখছি। দেখো সিলভার নাইট্রেট, এটা বিয়োজিত হয়ে তৈরি হবে সিলভার প্লাস নাইট্রেট। এখান থেকে আমার সিলভার প্লাস দরকার। আমরা জানি V1S1 ইকুয়াল টু V2S2। তাহলে এখানে S2 ইকুয়াল টু V1S1 বাই V2। দেখো মিশ্রণের পূর্বে আমার দরকার তো সিলভার প্লাসের আয়তন V1 সমান, আয়তন আমরা ধরে নিয়েছিলাম B, সিলভার প্লাসের ঘনমাত্রা S1 সমান 0.2, মিশ্রণের মোট আয়তন V2 সমান V প্লাস V 2B, আর মিশ্রণে Ag প্লাসের ঘনমাত্রা S2 সমান হোয়াট? তাহলে আমরা এখানে মান যদি বসাই V ইন্টু 0.2 বাই 2V, এখানে আসবে 0.1 m। তাহলে এখান থেকে আমরা Ag প্লাসের ঘনমাত্রাটা মিশ্রণে কত হবে সেটা দেখে নিলাম। এখন খেয়াল করো, এটা তো জানা আছে আমার, রইল। এখন জিজ্ঞাসা করা হয়েছে যে AgCl এর অদক্ষেপ পড়বে কিনা। AgCl যৌগটা যদি বিয়োজিত হয় AgCl, তো এর বিয়োজনে তৈরি হবে Ag প্লাস আর Cl মাইনাস। তাহলে এর KIP হবে Ag প্লাস এর থার্ড ব্র্যাকেট মানে মোলার ঘনমাত্রা ইনটু Cl মাইনাস এর থার্ড ব্র্যাকেট মানে মোলার ঘনমাত্রা। এটার ঘনমাত্রা অলরেডি আমরা জেনেছি সিলভার প্লাসের 0.1, আর এটার ক্ষেত্রে আমরা জেনেছি 0.15। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখান থেকে আসবে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -2 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। আর এখানে KSP সমান দেওয়া আছে কত? KSP সমান ওই যে দেওয়া আছে, এটা দেওয়া আছে KSP সমান 1.8 10 ইনভার্স 10। তাহলে KIP এর মান নিশ্চয়ই বড়। KIP মান যেহেতু বড়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি KIP গ্রেটার দ্যান KSP। তাই AgCl এর অদক্ষেপ পড়বে। গাণিতিক সমস্যা নাম্বার 3 খেয়াল করো, বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল 1.10 × 10⁻⁻10 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। যদি তাই হয় তাহলে
তাহলে বিশুদ্ধ পানিতে এর দ্রাব্যতা কত। আবার 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে যদি মিশাই তাহলে তার দ্রাব্যতা কত। তাহলে সমাধান নাম্বার 1-এ আসো, দেখো 1-এ খেয়াল করো, এখানে বিশুদ্ধ পানিতে বেরিয়াম সালফেট যে দ্রবীভূত হবে, বেরিয়াম সালফেট দ্রবীভূত হলে এটা বিয়োজিত হয়ে তৈরি করবে বেরিয়াম 2+, SO4 2-। তাহলে ধরি এর দ্রাব্যতা S into S। তাহলে আমরা যদি KSP সমান ধরি তাহলে বেরিয়াম 2+ into SO4 2-। তাহলে এই যে S into S, তাহলে এখানে S স্কয়ার বা S স্কয়ার ইকুয়াল টু KSP। KSP এর মান তো দেয়া আছে 1.10 10 to the power minus 10, অতএব S ইকুয়াল টু √1.10 10 to the power minus 10, এটা সমান হবে 1.05 into 10 to the power minus 5 মোল পার লিটার। তাহলে বিশুদ্ধ পানিতে এর দ্রাব্যতাটা এত। বেরিয়াম ক্লোরাইড যদি বিয়োজিত হয়, বেরিয়াম ক্লোরাইড বিয়োজিত হবে, এটা বিয়োজিত হয়ে তৈরি করবে বেরিয়াম 2+ 2Cl-। এখানে বেরিয়ামের যে ঘনমাত্রা 0.1 এটা আমরা লিখলাম, আর ক্লোরাইডের ক্ষেত্রে ডাবল হবে, দরকার নাই আমার। আবার বেরিয়াম সালফেট যদি বিয়োজিত হয় তাহলে এখানে হবে বেরিয়াম 2+ আর SO4 2-। এখানে আমরা ধরলাম SS। তাহলে এটার KSP সমান দেয়া আছে, যেটা হবে বেরিয়াম 2+ ইনটু SO4 2-। এখানে দেখো, এখানে বেরিয়াম 2+ সমান হবে এই যে S প্লাস 0.1 সম আয়নের কারণে এখান থেকেও বেরিয়াম আয়ন হয়েছে, এখান থেকেও বেরিয়াম আয়ন হয়েছে, তাহলে দুইটার যোগফল। আর সালফেট তার সম আয়ন না, তাহলে এইটার আমরা এই যে বেরিয়াম 2+ এর থার্ড ব্র্যাকেট দিলাম, SO4 2- এর থার্ড ব্র্যাকেট হবে শুধুমাত্র S। তাহলে যদি আমরা এই মান বসাই তাহলে এখানে হবে S প্লাস 0.1 ইনটু S, আর এখানে KSP আছে। তো আমরা যদি এটার বামে নিয়ে আসি, S স্কয়ার ইনটু 0.1S ইকুয়াল টু KSP ইকুয়াল টু 1.10 10 to the power minus 10। এখানে দেখো উচ্চতর ঘাত বলে S স্কয়ার এর মান ছোট হয়, তাই একে অগ্রাহ্য করা যায়, অগ্রাহ্য করা যায়। তাহলে অগ্রাহ্য যদি আমরা করি তাহলে অতএব 0.1S ইকুয়াল টু 1.10 10 to the power minus 10 এটা। তাহলে আমরা এই মানটা উপরে নিয়ে আসি, এখানে আমরা এখানে লিখতে পারি অতএব S ইকুয়াল টু 1.10 10 to the power minus 10 বাই হলো 0.1, তাহলে হবে 1.1 into 10 to the power minus 9 মোল পার লিটার। তাহলে আমরা দেখেছিলাম যে বিশুদ্ধ পানিতে মানটা ছিল 1.05 into 10 to the power minus 5। তাহলে এখানে আরো কম। কেন কমলো? সমায়নের কারণে। আমরা তো জানি যে সমায়ন থাকলে সমায়ন প্রভাব থাকে, আর সেই প্রভাবের কারণেই দ্রাব্যতাটা হ্রাস পেল। বিশুদ্ধ পানিতে শুধু বেরিয়াম সালফেট একা বিয়োজিত হয়েছে, কিন্তু 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে বেরিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়েছে এবং এটা বেশি বিয়োজিত হয়েছে, আর এর সাথে বেরিয়াম সালফেট বিয়োজিত হয়েছে, সুতরাং তখন এর দ্রাব্যতাটা হ্রাস পেয়েছে। তো এই ছিল আজকের পড়া আমাদের। ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ গুণগত রসায়নের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এই লেকচারের কোনো বিষয় সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে তোমার বিষয় শিক্ষকের সাথে কথা বলে নিবে, এবং HW হিসেবে এই চ্যাপ্টারের
অন্তত অদক্ষে পড়বে কিনা এরকম দুটি ম্যাথ কমপ্লিট করবে। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে কাটুক তোমাদের সময়।